দর্শক, এখন রয়েছে সুব্রা গ্রুপের সৌজন্যে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান পরিচালক শাকিল রিজভী। দর্শক, আপনারা আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন 818992593938 নম্বর ফোন করে। জনাব শাকিল রিজভী, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। জি, আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। আজকে বছরের প্রথম কার্যদিবসেই আক্ষরিক অর্থেই সূচকের ব্যাপক উত্থান, সেই সাথে লেনদেনও আমরা একটা ব্যাপক উত্থান দেখতে পাচ্ছি। আমি যদি একটু বলি, আমরা দেখতে পাচ্ছি 3.5 ঘন্টা সময় লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে প্রায় 1500 কোটি টাকা। গত 3-4 বছর এরকম লেনদেন আমরা আসলে এরকম লেনদেনের গতি আমরা দেখিনি। ইন্ডেক্সের বৃদ্ধি যদি বলি, প্রায় 4% বৃদ্ধি পেয়ে এটি অবস্থান করছে 5610 পয়েন্ট। এটি বৃদ্ধি পেয়েছে 208 পয়েন্টের মতো। কিভাবে দেখছেন আপনি? জি, এটা তো আপনার 2020 সালের যে প্রথম যে 6 মাস ছিল, সেই কোয়ার্টার হাফ ইয়ারলিটা খুব খারাপ গেছে এবং তার মধ্যে করোনা ভাইরাসের কারণে মার্কেট 2 মাস বন্ধ ছিল। তার পরবর্তীতে যে কাজগুলো হয়েছে, মানে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, কমিশনার এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের নতুন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, সবকিছু মিলেই একটা পরিবর্তন হয়েছে এবং সেই সাথে বাংলাদেশের অর্থনীতি এই মানে করোনাকালীন সময়ও একটা ভালো পারফর্মিং অবস্থানে ছিল এবং যেটা সবাই শঙ্কিত ছিল যে মানে ফ্যাক্টরিগুলা কি করবে, এবং সরকারের তড়িৎ পদক্ষেপের ফলে প্রণোদনা এবং গার্মেন্ট সেক্টর এবং অন্যান্য যে সেক্টরগুলোতে আছে জরুরিভাবে কিছু পদক্ষেপ নেয়ার ফলে আমি মনে করি, এবং মার্কেটের ক্ষেত্রেও ফ্লোর প্রাইসের যে দিক নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন এবং তার প্রেক্ষিতে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জের অনেকগুলা পদক্ষেপ মানে মানুষকে মানে কনফিডেন্স আনার জন্য বেশ কাজে দিয়েছে। এবং তার ফলশ্রুতিতে যেটা আমরা দীর্ঘ সময় বলতাম, আপনারাও বলতেন যে ভালো কোম্পানির অংশগ্রহণ দরকার বাজারে, এবং অনেকে কিন্তু শঙ্কা করেছিল যে বড় কোম্পানি আসলে হয়তো মার্কেট স্লো হয়ে যাবে, কিন্তু সেটা কিন্তু ভুল প্রমাণিত হলো। এবং আপনি দেখেন যে একটা বড় টেলিকমিউনিকেশনের কোম্পানির শেয়ার লিস্টেড হওয়ার ফলে আরো নতুন বিনিয়োগকারী যোগ হয়েছে এবং তাতে বাজারের গুণগত মান এবং গভীরতাও বৃদ্ধি পাচ্ছে। তো এই সমস্ত জিনিস কিন্তু 2020 সালে ঘটার ফলে এখন আমরা কিছুটা বেটার অবস্থানে দেখছি, এবং তার সাথে আমাদের যে সঞ্চয়পত্রের সুদের হার এবং সঞ্চয়ী ব্যাংকের এফডিআর ইন্টারেস্ট, সেটা কিন্তু এক সময় হঠাৎ করে বেড়ে গিয়েছিল 10 এবং 11-12-তে চলে গেছিল। একটা মার্কেটে যখন ইন্টারেস্ট তখন কিন্তু শেয়ার মার্কেটের উপরে চাপ পড়ে এবং তখন দেখা গেছে যে শেয়ারের প্রাইস গুলা আস্তে আস্তে কমে গেছে, কিন্তু এখন কিন্তু আপনার এফডিআর ইন্টারেস্ট সেই 4-5-এ চলে গেছে। এখন অনেক কোম্পানির ডিভিডেন্ড ইল্ডও এখন 5-এর ভিতরে আছে। এখন দাম বাড়ার ফলেও অনেক কোম্পানি ক্যাশ পে আউট করে, তাদের ডিভিডেন্ডও যে হার তাতে কিন্তু 4-5-এর মতো আছে। তারপরে আবার ক্যাপিটাল গেইনের সুযোগ আছে এবং সর্বোপরি যে সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে করে বিনিয়োগকারীর ভিতরে একটা আস্থার জায়গা তৈরি হচ্ছে। যে আস্থার অভাব মানুষ বলতো, সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে। এবং এই নতুন কমিশন কিন্তু অনেক অল্প সময়ে অনেক দ্রুত অনেক সিদ্ধান্ত নিয়েছে, অনেক ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে আমরা দেখতে পেয়েছি। এবং সাম্প্রতিক সময় আমরা দেখলাম যে আইপিওতে বিনিয়োগের জন্য আলটিমেটলি আইপিওতে আবেদনের জন্য বিনিয়োগকারীদের শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে ন্যূনতম 20,000 টাকার আসলে সেখানে বিনিয়োগ থাকতে হবে, তারপরে তারা আইপিওতে আবেদন করতে পারবে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? জি, সেইগুলাই মানে মার্কেটে একটা মানে যে পদক্ষেপগুলা আগে মনে করেন একটা চিন্তা করা হইতো, বলা হইতো বা আলোচনা করা হইতো, তারপরে সেটা বাস্তবায়ন হইতে হইতে 2 বছর 3 বছর চলে যেত। এখন দেখা যাচ্ছে যে মাননীয় চেয়ারম্যান এবং কমিশনাররা যেটা চিন্তা করতেছেন বিনিয়োগকারীর স্বার্থে তাৎক্ষণিক তড়িৎ মানে প্রাইভেট সেক্টরেও এত তড়িৎ অ্যাকশন হয় না। আমি দেখতেছি যে এই ধারা যদি অব্যাহত থাকে এবং তাইলে আমাদের মার্কেটের গুণগত পরিবর্তন হবে। আবার সেই সাথে এটাও আবার বিনিয়োগকারীদের সবসময় মাথায় রাখতে হবে যে শেয়ারের দাম বাড়া কমা
পুরোপুরি নির্ভর করে কোম্পানির পারফরমেন্সের উপরে এবং কোম্পানির কতটুকু লাভ করবে, কে কতটুকু শেয়ার কিনবে, কে কত স্মার্টলি বিনিয়োগ করবে, সেটা কিন্তু আলাদা বিষয়। আরেকটা আছে রেগুলেটরি, সেটা হলো আরেকটা বিষয়। কিন্তু এরকম কোনো ধারণা পোষণ করা ঠিক হবে না যে আমি যাই কিনবো সেটার লাভ বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন করে দিবে বা ঢাকা স্টক এক্সচেঞ্জ করে দিবে। তারা আইন কানুন করে দিতে পারে, আপনার ট্রেডিং এর প্ল্যাটফর্মটা তৈরি করে দিতে পারে, বেচা কিনাটা কিন্তু যার যার নিজ দায়িত্বে এবং ইয়ের সাথে করতে হবে, বা সেইটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং যেটা আপনি বলতে চাচ্ছিলেন যে কিছু পদক্ষেপ যেটা মানুষকে আকৃষ্ট করে এবং আমাদেরকেও আকৃষ্ট করে, সেটা যেমন লেটেস্ট যেটা একটা হলো আপনি ডিজিটাল বুথ, যেটা যে জিনিসটা মানে একটা সাহসী পদক্ষেপ। এবং আপনার এই ডিজিটাল বুথের মাধ্যমে যে একদিকে আপনার কন্ট্রোলও থাকতেছে, আবার বাজারটাকে একটু মানে যারা মানে ওয়েলদি ইনভেস্টর আছে তাদের কাছে পৌঁছানোর জন্য একটা ভালো মাধ্যম হয়েছে। এবং আইপিও যে আপনি যে ইস্যুটা তুলতে চাচ্ছেন, যে আইপিওর যে দীর্ঘদিন যে প্রক্রিয়াটা ছিল, তার আগে অনেক আগে হয়তো 20 বছর আগে আরেক রকম ছিল, 25 বছর আগে আরেক রকম ছিল, কিন্তু লাস্ট 15 বছর আমরা যে লটারি বা এই সিস্টেমটা, সেটা থেকে বাইর হওয়া একটা কিন্তু খুব সাহসী পদক্ষেপ। এবং পুঁজিবাজার আপনি জানেন এটা পুঁজিপতি এবং পুঁজির সরবরাহ এবং পুঁজিরই খেলা। এখানে পুঁজিপতিদের অংশগ্রহণ, এখানে ক্যাপিটাল মার্কেট মানে পুরোপুরি পুঁজিবাদী ব্যবস্থা। এখানে কিন্তু সমাজতান্ত্রিক কোনো ইয়েটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করে না এবং এটা পুঁজিবাজারের সাথে যায় না। সুতরাং এই যে লটারি পদ্ধতি, মানে লটারি করে দেয়া, এই জায়গা থেকে এখন কিন্তু একটা জায়গায় চলে আসছে। এবং অনেকে দেখা যেত যে যারা মানে সেকেন্ডারি মার্কেটে দীর্ঘদিন ধরে এই লাস্ট 15 বছর ধরে যারা কেনা বেচা করতেছে, তারা কিন্তু আইপিওতে আসলে কোনো শেয়ারই অ্যাপ্লাই করে মানে খুব একটা পেত না, এবং তাদের কপালে জুটতো হলো আপনার বেশি দামে শেয়ারগুলো। এটা এখন আমরা নানা উদ্যোগ নিয়ে আরো অনেক কথা আপনার কাছ থেকে শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার অন্তরিক্ষ বিজনেস সঙ্গে আছি রহমান রণ। দর্শক, বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ডিএসসি সাবেক প্রেসিডেন্ট শাকিল রিজভীর সাথে। আবারও আলোচনায় ফিরছি। জনাব শাকিল রিজভী, আপনি বিরতির আগে বলছিলেন যে শেয়ার বাজার উন্নয়ন এবং প্রসারে আসলে ডিজিটাল বুথ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের বাইরে এবং দেশের একদম প্রান্তিক পর্যায় পর্যন্ত। এই বিষয়গুলো আবার একটু বিস্তারিত জানতে চাই। সেই সাথে একটু জানতে চাই যে আইপিওর যে ব্যাপারটা, এই যে প্রসেসের ব্যাপারটা, আগে আমরা দেখতাম যে নামে বেনামে অনেকগুলো আইপিও অ্যাকাউন্ট থাকতো, সেক্ষেত্রে বিও অ্যাকাউন্ট থাকতো, সেক্ষেত্রে যে একটা মানে যেভাবে তারা আসলে বিনিয়োগটা করতো, সেটা কি কিভাবে আসলে প্রসেসটা একটু জানতে চাচ্ছি আমরা। এটা হলো প্রথমে হলো যে যিনি অ্যাপ্লাই করবেন তার অন্তত 20,000 টাকা, আমি যেটা পরে বুঝতে পারছি যে 20,000 টাকার শেয়ার থাকতে হবে এই সেকেন্ডারি মার্কেটে অথবা প্রাইমারি মার্কেটে, যেটাই হোক, তার পোর্টফোলিওতে অন্তত 20,000 টাকার হোল্ডিং থাকতে হবে। যদি আমরা তাই যদি হয়, তাহলে আপনার কিন্তু বাজারে কিন্তু অনেক টাকার শেয়ার ইনভেস্ট করতে হবে। কারণ তারপরে সে বিনিয়োগ করতে হবে। আগে এটা আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, এটা পুঁজিবাজার কিন্তু পুঁজিপতিদের জন্য। যদি আপনি মনে করেন যে আপনার 20টা অ্যাকাউন্ট আছে আপনার পরিবারের, তাহলে আপনি 20,000 করে প্রত্যেকটা অ্যাকাউন্টে শেয়ার থাকতে হবে। আপনি শুধু অ্যাপ্লাই করবেন আর সেকেন্ডারি মার্কেটে বিক্রি করে চলে যাবেন লাভটা নিয়ে, আবার একটা অ্যাপ্লাই করবেন। সেই জায়গা থেকে একটা বের করে আনার একটা, আমি মনে করি যে একটা উদ্দেশ্য আর কি, যাতে সবাই একটা গেইন হয়, এই উদ্দেশ্যেই। এবং সেকেন্ডারি মার্কেটে যাতে একটু ভাইব্রেন্ট থাকে। আগে কি হতো, যারা অ্যাপ্লাই করতো, যারা সেকেন্ডারি মার্কেটে থাকতো, তারা কিন্তু শেয়ারটা পেতো না। তারা হচ্ছে যারা আইপিও মার্কেটে থাকতো, তারাই সম্পূর্ণ শেয়ারগুলো পেয়ে এই সেকেন্ডারি মার্কেটে সেল করে তারা চলে যেত। যারা ইনভেস্টর, বুনিয়াদি ইনভেস্টর, তাদের উপরে দিয়ে চলে যেত, আবার আরেকটা আইপিও করতো। এখন হবে কি, দুই পক্ষই পাবে, যারা সেকেন্ডারি মার্কেটে আছে তারাও পাবে, এবং সেকেন্ডারি মার্কেটে যারা কেনাবেচা করে বা ইনভেস্ট করে, প্রায় সবারই কিন্তু 20,000 টাকার মতো শেয়ার থাকে। তাহলে এখানে কি যাদের টাকার পরিমাণ বেশি থাকবে, তাদের আইপিও পাওয়ার প্রবণতা পরিমাণও বেশি থাকবে, তাই তো? এরকম বেশি থাকবে। এবং যে কোনো জিনিসই আপনার মানে টাকা যার বেশি থাকবে, সে বেশি জিনিস কিনতে পারবে, এরকমই একটা ইয়েতে আনা। এবং তাতে করে আপনার
মানে সত্যিকার অর্থে যে বিও অ্যাকাউন্ট গুলা মানে প্রত্যেকটা অ্যাকাউন্টেই যদি 20,000 করে থাকে, তাহলে যাদের মানে এইটা এফোর্ড করার সামর্থ্য নাই, তারা মানে ক্যাপিটাল মার্কেটে আসলে আসা উচিত না। কারণ আপনি তো আরো মানে বড় হইলে ভালোই, তো তারপরেও 20,000 টাকা তো অ্যাটলিস্ট থাকা উচিত ক্যাপিটাল মার্কেটে যদি আপনি আইপিও অ্যাপ্লাই করেন। আমি মনে করি এটা খুবই যুক্তিসঙ্গত একটা মানে সিদ্ধান্ত। প্রস্তাব, এবং সেটা বা ভালো দিকই হবে, এটাতে মার্কেটের একটা সুফল আসবে লং টার্ম ইফেক্টে। এবং আমরা কিন্তু সবসময় বলতাম যে আসলে যারা আইপিও করছে তাদের আসলে সেকেন্ড হ্যান্ড মার্কেটে অংশগ্রহণ থাকা উচিত, আমরা এরকম বলে এসেছি সবসময়। তো আমরা এটা দেখে আসলে আমরা সবাই আসলে বেশ খুশি যে এখানে আসলে টার্নওভারটা বাড়বে সেভাবে। তো একটু জানতে চাইবো যে 2020 আমরা পার করলাম, বছরটা আসলে যদি একটু সংক্ষেপে জানতে চাই কেমন দেখলেন, 2021-এর প্রত্যাশাটা কেমন সেটা একটু যদি জানতে চাই আপনার কাছ থেকে। মানে 2020 সালের কথা বলতেছেন? হ্যাঁ, 2020-এর কেমন দেখলেন আসলে বুঝতে পুরো পারিনি আপনাকে। বছরটাকে যদি একটু সংক্ষেপে শুনতে জানতে পারিনি। চাই আপনার কাছ থেকে, প্রাপ্তিটা কেমন ছিল ও, 2020 সালটা তো এবং একটা 2021-এর উত্থান প্রত্যাশাটা। পতন এরকমই একটা চ্যালেঞ্জিং টাইম, বা এক কথায় বলতে গেলে একটা টার্নিং পয়েন্ট ছিল আর কি ক্যাপিটাল মার্কেটের জন্য। এবং আমরা যেটা দীর্ঘদিন থেকে বলতেছি যে বাংলাদেশের অর্থনীতি এবং যে সূচকগুলা বৃদ্ধি হচ্ছে, যে যে গ্রোথ হচ্ছে, সেই সাথে কিন্তু ক্যাপিটাল মার্কেটের সেই রকম গ্রোথ হয় নাই। এখন সেই জায়গাটা একটা টার্নিং পয়েন্ট হয়েছে, এখন ভালো কোম্পানি আসার সুযোগ হবে, এবং এখন যদি মার্কেটটা বড় করার একটা সুযোগ আছে, এবং সামনে বন্ড মার্কেটটাও আসবে, এসএমই মার্কেট আসবে। আমি মনে করি যে একটা ভালো ধারার দিকে যাচ্ছে, বাংলাদেশের অর্থনীতির সাথে তাল দিয়ে পুঁজিবাজারও একটা ভালো জায়গায় যাবে। এখন যেইভাবে মানে বিনিয়োগকারী অংশগ্রহণ করে, সেইভাবে যেন আরো ভালো কোম্পানির অংশগ্রহণ হয়, সেইটাই এখন আমাদের মানে নজর দিতে হবে, এবং একটা গ্রোথটা যেন সাস্টেইনেবল হয়, সেই সেই জায়গাটাও মনোযোগী দিতে হবে, এবং বিনিয়োগকারীকে সর্বদাই সতর্ক থাকতে হবে যে মানে অতি মূল্যায়িত জিনিস যাতে আমরা না কিনি, এবং যেটা মানে ডিভিডেন্ড আছে এবং ফান্ডামেন্টাল ভালো, সেই দিকে নিজ দায়িত্বে আমরা শেয়ারগুলা কিনি। আমরা 2020-এ অতি মূল্যায়িত কথা বড় প্রসঙ্গে মনে পড়লো। আলটিমেটলি 2020-এ কিন্তু আমরা দেখলাম যে বীমা খাতের একটা অস্বাভাবিক ঊর্ধ্বগতি ছিল, দর বৃদ্ধি ছিল। সেই বিষয়টিকে আসলে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? মানে এখন একটা টার্নিং পয়েন্ট ছিল, তো এক একটা সেক্টর ধরে ধরে যেগুলো আন্ডার প্রাইস ছিল, প্রত্যেকটা সেক্টরই কিন্তু আস্তে আস্তে করে দেখেন ঠিক হয়ে যাচ্ছে। যেগুলো আন্ডার প্রাইস ছিল, আপনার বীমা খাত ছিল, সেটাও মানে যে দামগুলা ছিল 20 টাকা, সেটা তো একেবারে অনেক কম দাম ছিল, যেটা মানে যেটা নেট অ্যাসেট ভ্যালুর চেয়েও কম ছিল, এরকমও প্রাইস চলে গেছিল, এনএভির চেয়েও কম চলে গেছিল, যেটা আমরা বলতেছিলাম যে অস্বাভাবিক কম। সেই রকম ভাবে কিন্তু অনেকগুলা সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টর ঘুরে দাঁড়ানোর চেষ্টা হচ্ছে, এবং প্রাইসগুলা এইভাবেই কিন্তু একটা সমতা কিন্তু তৈরি হয়ে যাবে। একটা সেক্টর একটু বেশি বেড়ে গেলে ওইখানে থামবে, আবার অন্য সেক্টর যেখানে মানে মানে এখনো বাড়ে নাই বা বাড়ার জায়গা আছে, ডিভিডেন্ড আছে, সেই সমস্ত জায়গায় সুযোগ হবে। এবং যেহেতু এই আইপিও সিস্টেম পরিবর্তিত প্রক্রিয়ায় যাচ্ছে, তাতে করে কিন্তু এখন বড় বড় কোম্পানি আপনার লিস্টেড হওয়ার ভালো সুযোগ তৈরি হয়েছে, এবং যেটা সাবস্ক্রাইবড হওয়ারও সুযোগ তৈরি হয়েছে। আগে যেটা আমরা চিন্তা করতাম যে 100 কোটির উপরে আইপিও সাবস্ক্রিপশন হবে কিনা, এবার দেখা গেল যে না, 500 কোটি হলেও সাবস্ক্রিপশন হয়, ডাবল হয়। সুতরাং আসলে মানে বিনিয়োগকারী কিন্তু আছে, ঠিক মতো যদি ভালো কোম্পানি আনা যায়, তাহলে বিনিয়োগকারীর অভাব হয় না। সুতরাং আমি মনে করি এই ধারা অব্যাহত থাকবে। আমরা দেখলাম যে ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ হয় 20 কোম্পানির পরিচালনা পর্ষদ। আসলে আমরা জানি যে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? জি, ওই এটাও কিন্তু বিশাল, এটা আমরা আলোচনার মধ্যে আনতে পারি নাই, এটাও একটা মিসিং পয়েন্ট ছিল। এটাও কিন্তু মার্কেটে গতিশীল করার জন্য এক ঘাতক ছিল 2020 সালে, এবং তার ফলে অনেক অনেক ইস্যুয়ার কোম্পানি কিন্তু তাদের পোর্শন গুলো আস্তে আস্তে ঠিক করে ফেলছেন, এবং যেগুলা এখনো হয় নাই তারাও করে ফেলবে। এবং আমার মনে হয় যে মানে এখন আরেকটা জিনিস হলো, আগে কিন্তু যে স্পন্সরের শেয়ার বা ডাইরেক্টরের শেয়ারটা মানে 30 মানে কোনো লক থাকতো না, এখন কিন্তু পুরো মানে বিক্রি করার আর কোনো সুযোগ থাকতেছে না। মানে সিডিবিএল থেকেই এটা
একেবারে লক করে দেওয়া হচ্ছে, পারমিশন ছাড়া এটা কিন্তু খোলা যাচ্ছে না। সুতরাং যে যেই অবস্থানে ডাইরেক্টরদের থাকুক না কেন, সেখানে 2%-এর অতিরিক্তটা বেচতে পারবেন। তারপরে যদি বিক্রি করতে হয় সেটা মানে ঘোষণা দিয়ে মানে তার ডাইরেক্টর পদ ছেড়ে দিয়ে বিক্রি করতে হবে। সুতরাং মানে না জানে বিক্রি করার সুযোগটা কিন্তু এখন চলে গেছে। মানে এই শৃঙ্খলাটাও কিন্তু এই 20% 2% 30% এর সাথে যোগ হয়েছে। সুতরাং একটা হইলো সিদ্ধান্ত, আর একটা হইছে বাস্তবায়ন, এবং এই বাস্তবায়ন আবার টেকনিক্যালি যাতে মানে সম্ভব হয় সেই কাজটাও হয়ে গেছে। এখন সিডিবিএল এর মাধ্যমে সেই কাজটা অটোমেটেড হচ্ছে। সুতরাং 30% থেকে নিচে যাওয়ার আর কোনো সুযোগ থাকতেছে না। সেটাই আমরা প্রত্যাশা করছি বছরের শুরু পজিটিভ ট্রেন্ড সারা বছর ধরে অব্যাহত থাকবে। সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। দর্শক, সুব্রা গ্রুপের সৌজন্যে এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতি নানা দিক ও কারণে কথা বলছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান পরিচালক শাকিল রিজভী। দর্শক, এবার নিচ্ছে আরও একটা বিরতি। বেলা 2টা 35 মিনিট আবার ফিরে আসবো একটি বিজনেসে আরও আয়োজন নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন।